যে ইউরোপ একসময় প্রেসিডেন্ট এরদোগানকে সন্দেহের চোখে দেখত, আজ সেই ইউরোপই আঙ্কারার দিকে ঝুঁকছে। প্রেসিডেন্ট এরদোগানের প্রায় পুরো শাসনামল জুড়েই ইউরোপের সঙ্গে আঙ্কারার সম্পর্ক ছিল শীতল। দীর্ঘ 2 দশক ধরে তুরস্ক ও ইউরোপের সম্পর্ক ছিল উত্তেজনা, অবিশ্বাস এবং কৌশলগত দ্বন্দ্বে ভরপুর। এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসের সঙ্গে তুরস্কের সীমানা বিরোধ, মুসলিম অধ্যুষিত উত্তর সাইপ্রাসকে পৃথক রাষ্ট্র হিসাবে তুরস্কের স্বীকৃতি, কুর্দি বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ইউরোপের কয়েকটি দেশের সমর্থন, নাগর্নো কারাবাখ যুদ্ধে আজারবাইজানের প্রতি তুরস্কের সমর্থন এবং এর বিপরীতে আর্মেনিয়াকে ইউরোপের কয়েকটি দেশের সমর্থন, সেই সঙ্গে সিরিয়া ও লিবিয়ায় তুরস্কের সামরিক অভিযান, এসব ইস্যুতে বিপরীতমুখী অবস্থানের কারণে ইউরোপের দেশগুলোর সঙ্গে তুরস্কের দূরত্ব ক্রমেই বাড়তে থাকে। এক সময় বলা হয়েছিল 2016 সালের মধ্যেই তুরস্কের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ প্রক্রিয়া অনেক দূর এগিয়ে যাবে, কিন্তু এসব দ্বন্দ্ব ও মতপার্থক্যের কারণে তুরস্ক এখনও ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করতে পারেনি। ন্যাটো সামরিক জোটে যুক্তরাষ্ট্রের পর তুরস্ক দ্বিতীয় বৃহত্তম সৈন্য সামন্ত সরবরাহকারী দেশ, কিন্তু এরপরও ইউরোপ কখনোই এরদোগানকে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। এমনকি 2015 সালে সিরিয়া সংকটের সময় তুরস্ক যখন রাশিয়ার সামরিক চাপের মুখোমুখি হয়, তখন জার্মানি ন্যাটোর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্ক থেকে সরিয়ে নেয়। আঙ্কারার কাছে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বার্তা। তখন এরদোগান উপলব্ধি করেন সংকটের সময় ইউরোপের উপর পুরোপুরি নির্ভর করা যাবে না। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। গত 2 দশকে তুরস্ক ধীরে ধীরে আবারও একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে। পরিবর্তিত ভূরাজনীতিতে তুরস্কের কৌশলগত গুরুত্ব বহুগুণ বেড়েছে। অন্যদিকে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের নিরাপত্তার প্রধান দায়িত্ব বহন করে এসেছে যুক্তরাষ্ট্র, কিন্তু এখন সেই নীতিতে পরিবর্তনের স্পষ্ট আভাস দেখা যাচ্ছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন ইউরোপের নিরাপত্তা ব্যয় ইউরোপকেই বহন করতে হবে। তিনি ন্যাটো সদস্য দেশগুলোকে প্রতিরক্ষা খাতে আরও বেশি ব্যয় করার আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে ইউরোপ থেকে মার্কিন সেনা কমিয়ে আনার কথাও বলেছেন। এমনকি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনেও তিনি এসব অবস্থান পুনর্ব্যক্ত করেন। ফলে ইউরোপের রাজনৈতিক মহলে একটি বিষয় ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ইউরোপের নিরাপত্তা থেকে নিজেকে গুটিয়ে নিতে পারে। এমনকি 2028 সালের নির্বাচনে যেই ক্ষমতায় আসুক না কেন, ইউরোপের নিরাপত্তা প্রশ্নে ওয়াশিংটনের আগের নীতিতে ফিরে যাওয়ার সম্ভাবনা খুব কম। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপের নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। প্রায়ই ইউরোপের আকাশসীমার কাছে রুশ যুদ্ধবিমানের তৎপরতার খবর পাওয়া যায়। পাশাপাশি রাশিয়া নিয়মিত নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য আধুনিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। ফলে একদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নীতিগত পরিবর্তন, অন্যদিকে রাশিয়ার দিক থেকে ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ, এই দুই বাস্তবতাই ইউরোপকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই পরিস্থিতিতে ইউরোপের অনেক দেশ এখন তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে আগ্রহী। সেই তালিকায় রয়েছে ব্রিটেন, স্পেন, ইতালি ও জার্মানির মতো প্রভাবশালী দেশ। সর্বশেষ তুরস্কের প্রতি দীর্ঘদিনের কঠোর অবস্থানে থাকা ফ্রান্সও সম্পর্ক উন্নয়নে তৎপর হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ইউরোপ কেন এখন তুরস্ককে পাশে চাইছে? ইউরোপের দেশগুলো তুরস্কের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চাওয়ার পেছনে রয়েছে তুরস্কের শক্তিশালী প্রতিরক্ষা শিল্প, কার্যকর কূটনৈতিক দক্ষতা এবং বিশ্ব বাণিজ্য পথের কেন্দ্রভূমি হয়ে ওঠার বাস্তবতা। একই সঙ্গে তুরস্কের ভৌগোলিক অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্ক ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। আবার কৃষ্ণ সাগর থেকে ভূমধ্যসাগরে প্রবেশের একমাত্র পথ বসবরাস ও দার্দানালেস প্রণালীর নিয়ন্ত্রণও আঙ্কারার হাতে। এ কারণে কৃষ্ণ সাগর থেকে এই পথ দিয়ে ভূমধ্যসাগরে রুশ যুদ্ধ জাহাজের চলাচল আটকে দেওয়ার চাবি তুরস্কের হাতে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের প্রতিরক্ষা শিল্প দ্রুত বিকশিত হয়েছে। বর্তমানে দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি $11 বিলিয়ন পৌঁছেছে। তুরস্ক এখন বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম বিশ্বের বহু দেশে রপ্তানি করছে। এসব ক্রেতার তালিকায় ন্যাটোর সদস্য দেশও রয়েছে। অথচ এর বিপরীতে ইউরোপের প্রতিরক্ষা শিল্প
শিল্প কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে যেতে হোঁচট খাচ্ছে। এর একটি বড় উদাহরণ হলো সম্প্রতি ফ্রান্স ও জার্মানির যৌথ যুদ্ধবিমান প্রকল্প ভেঙে পড়া। বস্তুত গত 2 দশকে তুরস্ক এমন একটি প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে যেখানে তুলনামূলক কম খরচে দ্রুত অস্ত্র উৎপাদন করা সম্ভব। সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধ এবং ইরান যুক্তরাষ্ট্র সংঘাত একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, তা হলো যুদ্ধে শুধু অত্যাধুনিক অস্ত্র থাকলেই হবে না, একই সঙ্গে বিপুল পরিমাণ অস্ত্র দ্রুত এবং কম খরচে উৎপাদনের সক্ষমতাও থাকতে হবে। অর্থাৎ আগামী দিনের যুদ্ধে সফল হতে হলে শুধু প্রযুক্তিগত উৎকর্ষ নয়, শক্তিশালী উৎপাদন সক্ষমতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আর এই ক্ষেত্রেই তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ কারণেই ইউরোপের অনেক দেশ এখন তুরস্ককে শুধু অস্ত্রের ক্রেতা হিসাবে নয়, বরং একটি অস্ত্র শিল্পের গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবেও দেখতে শুরু করেছে। তারা যেমন তুর্কি সমরাস্ত্র কিনতে শুরু করেছে, তেমনি যৌথ উৎপাদনেরও সূচনা করেছে। সামনের দিনগুলোতে এই সহযোগিতা আরও বিস্তৃত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এদিকে কূটনৈতিক ক্ষেত্রেও গত কয়েক বছরে তুরস্ক উল্লেখযোগ্য দক্ষতার পরিচয় দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর আঙ্কারা কোনো পক্ষের প্রতি প্রকাশ্যে সমর্থন না দিয়ে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে। যুদ্ধ বন্ধে আঙ্কারায় একাধিক শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 2 দেশের মধ্যে কয়েক দফা যুদ্ধবন্দী বিনিময়েও তুরস্ক গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। এছাড়া বিশ্ব খাদ্য সরবরাহ সচল রাখতে যে কৃষ্ণ সাগর শস্য চুক্তি হয়েছিল, তাতেও তুরস্ক ছিল অন্যতম মধ্যস্থতাকারী এবং গ্যারান্টর দেশ। তুরস্কের কূটনৈতিক সক্ষমতার আরেকটি বড় প্রমাণ হলো আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের দক্ষতা। চলতি বছরের জুলাইয়ে 22 বছর পর আবারও তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আগামী 9 থেকে 20 নভেম্বর পর্যন্ত দেশটির উপকূলীয় শহর আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্ব জলবায়ু সম্মেলন COP31। এই সম্মেলন আয়োজনের জন্য অস্ট্রেলিয়াও জোরালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ফলে তুরস্ক ও অস্ট্রেলিয়ার মধ্যে টানা 3 বছর ধরে কূটনৈতিক প্রতিযোগিতা ও অচলাবস্থা চলতে থাকে। শেষ পর্যন্ত জার্মানির মধ্যস্থতায় সেই অচলাবস্থার অবসান ঘটে এবং তুরস্ক এই সম্মেলন আয়োজনের দায়িত্ব লাভ করে। এসব কূটনৈতিক সাফল্যের পাশাপাশি তুরস্কে প্রতি বছর আনাতোলিয়া ডিপ্লোমেসি ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। এই ফোরামটি এখন বিশ্ব নেতা, পররাষ্ট্রমন্ত্রী, কূটনীতিক এবং নীতি নির্ধারকদের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার মঞ্চে পরিণত হয়েছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তি প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংকট নিরসনেও তুরস্ক বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে। বস্তুত এসব উদাহরণই প্রমাণ করে যে সামরিক শক্তির পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও তুরস্ক এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ওদিকে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও তুরস্কের গুরুত্ব নাটকীয়ভাবে বেড়ে গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর তুরস্ক ইউরোপের অন্যতম বিকল্প জ্বালানি রুটে পরিণত হয়েছে। আজারবাইজানের গ্যাস সাউদার্ন গ্যাস করিডোরের মাধ্যমে তুরস্ক হয়ে পশ্চিম ইউরোপে পৌঁছাচ্ছে। একইভাবে তুর্ক স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার গ্যাসও কৃষ্ণ সাগরের তলদেশ দিয়ে তুরস্ক হয়ে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে। অর্থাৎ আজ ইউরোপের জ্বালানি নিরাপত্তার কেন্দ্রবিন্দুতেই রয়েছে তুরস্ক। শুধু জ্বালানিই নয়, অন্যান্য পণ্যের বাণিজ্য পথ হিসাবেও তুরস্কের গুরুত্ব দ্রুত বাড়ছে। বর্তমানে ইউরোপ ও এশিয়ার মধ্যে মিডল করিডোর বাণিজ্যিক রুট বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই করিডোরটি চীন থেকে মধ্য এশিয়া ও ককেশাস হয়ে তুরস্কের মধ্য দিয়ে ইউরোপে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ বিকল্প পথ হিসাবে বিবেচিত হচ্ছে। এছাড়া ইরাক ডেভেলপমেন্ট রোড প্রকল্প এবং সৌদি আরবের হেজাজ রেলওয়ে প্রকল্পের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলের তেল, গ্যাস ও অন্যান্য পণ্য তুরস্ক হয়ে ইউরোপে পৌঁছানোর পথ তৈরি হচ্ছে। এভাবেই তুরস্ক ধীরে ধীরে বিশ্ব বাণিজ্য ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাবে পরিণত হচ্ছে। এই অবস্থায় ইউরোপ যদি নিরাপত্তা, জ্বালানি, বাণিজ্য ও ভূরাজনীতিতে নিজেদের অবস্থান ধরে রাখতে চায়, তাহলে তুরস্ককে উপেক্ষা করার সুযোগ তাদের আর নেই। ইউরোপ এখন উপলব্ধি করছে ভবিষ্যতের সংযোগ রাজনীতিতে তুরস্ককে বাদ দিলে তারা নিজেরাই পিছিয়ে পড়বে। তাই একসময় যে ইউরোপ তুরস্ককে শুধুই সমস্যা হিসাবে দেখত, আজ সেই ইউরোপই তুরস্ককে সমাধানের অংশ হিসাবে দেখতে শুরু করেছে। ইউরোপ এখন বুঝতে পারছে তুরস্ক শুধু একটি মুসলিম দেশ বা ন্যাটোর সদস্য দেশ নয়,
বরং মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা একটি কৌশলগত শক্তি। আর সে কারণেই দীর্ঘদিনের অবিশ্বাস ও দ্বন্দ্বের পর ইউরোপ এখন আঙ্কারার দিকে নতুন দৃষ্টিতে তাকাচ্ছে। আর তুরস্ক এই বাস্তবতাকে নিজের কৌশলগত শক্তিতে রূপান্তর করার চেষ্টা করছে। আঙ্কারা এখন তার রাষ্ট্র স্বার্থে ইউরোপের সাথে আরও বেশি দর কষাকষিতে লিপ্ত হয়েছে।